হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে প্রত্যেক ছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র অটো ফন বিসমার্কের কৃতিত্ব এবং তিনি জার্মানিকে কিভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, এর জন্য তিনি কী যুদ্ধের আশ্রয় নিয়েছিলেন, কোন কোন কূটনীতির আশ্রয় গ্রহণ করেছিলেন, তার রক্ত লৌহনীতি কী ছিল, এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ধুরন্ধর কূটনীতিবিদের সহায়তা ছাড়া জার্মানির ঐক্য সাধন সম্ভব হতো কিনা এ বিষয়ে সন্দেহের উদ্রেক হওয়া অসম্ভব নয়, কারণ নানা প্রতিকূলতার মধ্যে জার্মান জাতীয়তাবাদ প্রসারিত হলেও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে জার্মানবাসীরা বারবার ব্যর্থ হয়েছেন। 1830-এর বিপ্লব জার্মানির সামনে ঐক্যবদ্ধ হবার সুবর্ণ সুযোগ এনে দিয়েছিল, কিন্তু জার্মানবাসী তার সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের ব্যর্থতা স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে ঐক্যবদ্ধ হবার জন্যেও বিভিন্ন জার্মান রাজ্য তাদের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে মোটেও প্রস্তুত নয়। রাজ্যগত মতভেদ স্বৈরতন্ত্রকেই শক্তি যোগায় এবং সাংবিধানিক উপায়ে ঐক্যবদ্ধ হবার যে সুযোগ এসেছিল, জার্মানি প্রতিনিধিগণ তা গ্রহণে ব্যর্থ হয়। 1848 সালের ব্যর্থতা প্রমাণ করে দেয় যে জার্মানির ঐক্যের পথে বড় বাধা হলো অস্ট্রিয়া এবং সামরিক শক্তির সাহায্য ছাড়া জার্মানিকে ঐক্যবদ্ধ করা যাবে না। পার্সিয়ান সম্রাট প্রথম উইলিয়াম তাই সৈন্য সংখ্যা বৃদ্ধি করে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে উদ্যোগী হন, কিন্তু পার্সিয়ার জাতীয় প্রতিনিধি সভা সামরিক শক্তি বৃদ্ধির বিরোধিতা করতে থাকে। ঠিক এই রকম সংকটজনক পরিস্থিতিতে বিসমার্ক পার্সিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তিনি মূলত তিনটি যুদ্ধের সাহায্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। প্রথমত 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের যুদ্ধ, 1866 খ্রিস্টাব্দে স্যাডওয়ার যুদ্ধ এবং 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ। এই তিনটি যুদ্ধের মধ্য দিয়ে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সম্ভব হয়েছিলেন। ছিল স্পষ্ট ও দৃঢ়। তিনি ছিলেন রাজতন্ত্রের গোড়া সমর্থক। তার দৃঢ় বিশ্বাস ছিল রাজতন্ত্র ছাড়া জাতি শক্তিশালী বা উন্নত হতে পারে না। জার্মানিকে ঐক্যবদ্ধ করতে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি প্রাসীয় প্রতিনিধি সভায় স্পষ্ট ঘোষণা করেন, জার্মানি পার্সিয়ার উদারতন্ত্রের দিকে তাকিয়ে নেই, তাকিয়ে আছে পার্সিয়ার শক্তির দিকে। তিনি বিশ্বাস করতেন যে বর্তমানে জটিল সমস্যার সমাধান কেবল সামরিক শক্তির দ্বারাই সম্ভব। বক্তৃতা বা গণতন্ত্রের দ্বারা এগুলো কোনোভাবেই সম্ভব নয়। এই কারণেই তিনি রক্ত ও লৌহনীতি আশ্রয় নিয়েছিলেন। তিনি এই নীতির দ্বারা জার্মানিকে তথা পার্সিয়াকে সামরিক বলে বলীয়ান করতে চেয়েছিলেন। বলা বাহুল্য, এই নীতির মধ্য দিয়েই তিনি জার্মানির ঐক্য আন্দোলনকে অনেকভাবে এগিয়ে দিয়েছিলেন। আমাদের বলবো যে জার্মানিকে ঐক্যবদ্ধ করবার জন্য বিসমার্ক প্রথমেই যে যুদ্ধটা করেছিলেন বা যে যুদ্ধনীতির আশ্রয় নিয়েছিলেন সে ডেনমার্কের যুদ্ধ সম্পর্কে। 1863 খ্রিস্টাব্দে স্লেজুইগ ও হলস্টাইনের প্রশ্নে সংকট দেখা দিলে বিসমার্ক এই সমস্যাকে জার্মানির ঐক্য স্থাপনের কাজে ব্যবহার করেন। স্লেজুইগ প্রদেশ ছিল ডেন জাতির গরিষ্ঠতা, কিন্তু হলস্টাইনের অধিকাংশ অধিবাসী ছিল জার্মান। এক চুক্তি অনুযায়ী ডেনমার্কের রাজা স্বায়ত্তশাসনাধীন এই দুই অঞ্চলে নেতৃত্ব লাভ করেন, কিন্তু 1863 খ্রিস্টাব্দে পূর্ব চুক্তি ভেঙে ডেনমার্ক এই দুটি অঞ্চলকে ডেনমার্কের অন্তর্ভুক্ত করলে ইউরোপে প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জার্মান প্রতিনিধিমণ্ডলের সভায় স্লেজুইগ ও হলস্টাইনকে জার্মানির অন্তর্ভুক্ত করার সংকল্প নেওয়া হয়। এই মনোভাবকে অত্যন্ত দক্ষতার সাথে কাজে লাগান বিসমার্ক। তিনি অস্ট্রিয়ার সাথে মিলিতভাবে ডেনমার্কের বিরুদ্ধে 1864 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করেন।
এবং খুব সহজেই ডেনমার্ককে পরাজিত করেন। অতঃপর গ্যাস্টিনের চুক্তি দ্বারা এই দুটি প্রদেশের ওপর অস্ট্রিয়া ও পার্সিয়ার যুগ্ম অধিকার প্রতিষ্ঠিত হয়। এরপরেই কূটনীতিবিদ বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। জার্মানিকে ঐক্যবদ্ধ করবার জন্য অস্ট্রিয়ার সাথে যুদ্ধ ছিল ইতিহাসের অনিবার্য পরিণতি। তাই বিসমার্ক গ্যাস্টিনের চুক্তির পরেই নিজেকে প্রস্তুত করতে শুরু করেন। তার প্রথম ও প্রধান কাজ ছিল অস্ট্রিয়াকে মিত্রহীন করে ফেলা। এজন্য প্রথমেই তিনি মিত্রতার অজুহাতে বিয়ারিৎজের গোপন চুক্তি দ্বারা ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের নিরপেক্ষতা লাভ করেন। অতঃপর ভেনেসিয়া প্রদানের সত্ত্বে ইটালিকে স্বপক্ষে আনেন। এদিকে ক্রিমিয়ার যুদ্ধের সময় অস্ট্রিয়ার শত্রুতাপূর্ণ আচরণের জন্য রাশিয়া অস্ট্রিয়ার ওপর ক্ষুব্ধ ছিল। অথচ রাশিয়ার অন্তর্গত পোল জনগণের বিদ্রোহের কালে রাশিয়াকে সাহায্য করার জন্য পার্সিয়ার প্রতি কৃতজ্ঞ ছিল। সুতরাং রাশিয়ার নিরপেক্ষতা লাভেও বিসমার্ক সমর্থ হলেন। অতঃপর বিসমার্ক জাতীয় সভার অস্তিত্বকে অস্বীকার করে হলস্টাইন দখল করেন। এর প্রতিবাদে অস্ট্রিয়া জাতীয় সভার অনুমোদন ক্রমে পার্সিয়ার বিরুদ্ধে 1866 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করে, যেই যুদ্ধ ইতিহাসে স্যাডওয়ার যুদ্ধ নামে পরিচিত। মাত্র 7 সপ্তাহের এই যুদ্ধে অস্ট্রিয়া বরাবর পরাজিত হন। অবশেষে স্যাডওয়ার যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়ে পাগের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় অস্ট্রিয়া। সন্ধির শর্ত অনুযায়ী অস্ট্রিয়া জার্মান জাতীয় সভা ভেঙে দিতে এবং মেইন নদীর উত্তরে অবস্থিত জার্মান রাজ্যগুলিকে পার্সিয়ার সাথে যুক্ত করতে স্বীকৃত হন। ইতালি ভেনেসিয়া লাভ করে এবং পার্সিয়ার যুদ্ধের ক্ষতিপূরণও লাভ করে। স্যাডওয়ার যুদ্ধের পরে অস্ট্রিয়াকে শোষণ করার প্রভূত সুযোগ থাকলেও বিসমার্ক নিজেকে সংযত করেন এবং অস্ট্রিয়ার সাথে ভদ্র ব্যবহার করে উভয় দেশের মধ্যে নিরপেক্ষতা চুক্তি স্বাক্ষর করেন, কারণ ফ্রান্সের সাথে ভবিষ্যৎ যুদ্ধে অস্ট্রিয়ার নিরপেক্ষতা ছিল খুবই জরুরি। ঐক্য সাধনের জন্য ফ্রান্সের সাথে পার্সিয়ার যুদ্ধ ছিল ইতিহাসে যুক্তিসম্মত ধারার অনিবার্য পরিণতি। দক্ষিণ জার্মান অঞ্চল ছিল ফ্রান্সের প্রভাবাধীন। ক্যাথলিক ধর্মাবলম্বী দক্ষিণ জার্মান রাজ্যগুলি ক্যাথলিক রাষ্ট্র ফ্রান্সকে তাদের আপনজন বলেই মনে করত। তাই ফ্রান্সের সাথে যুদ্ধের পরিবেশ সৃষ্টি করা ছাড়া বিসমার্কের গত্যন্তর ছিল না। তাই স্যাডওয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করার অব্যাহতি পরেই তিনি ওই দেশের সাথে একটা নিরপেক্ষতা চুক্তি স্বাক্ষর করে রাখেন। অদূর ভবিষ্যতে ফ্রান্সের কাছ থেকে অস্ট্রিয়াকে দূরে রাখাই ছিল দূরদর্শী বিসমার্কের উদ্দেশ্য। পক্ষান্তরে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন অস্ট্রো পার্সিয়া যুদ্ধে নিরপেক্ষ থেকে মহা ভুল করেন। তার ধারণা ছিল এই যুদ্ধে দীর্ঘস্থায়ী হবে এবং শেষ পর্যন্ত উভয় পক্ষ ফ্রান্সের মধ্যস্থতা কামনা করবে। তার এমনও ধারণা হয়েছিল যে যুদ্ধে পার্সিয়া পরাজিত হবে, কিন্তু নেপোলিয়নের উভয় ধারণাই বাস্তবে মিথ্যা প্রমাণিত হলে তিনি গভীর সংকটের সম্মুখীন হন। পার্সিয়ার বিজয় তাকে রাজনৈতিক মর্যাদায় ভূষিত করে, যা ফ্রান্সের পক্ষে অসহ্য ছিল। তাছাড়া ফ্রান্সের সীমান্তে উত্তর জার্মানি রাষ্ট্রসংঘের উত্থান ফ্রান্সের নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক ছিল। অস্ট্রো পার্সিয়া যুদ্ধের মতো ফ্রান্সকেও মিত্রহীন করার ব্যাপারে সুচতুরভাবে অগ্রসর হন। দূরদৃষ্টির অধিকারী হিসাবে বহু পূর্বেই অর্থাৎ স্যাডওয়ার যুদ্ধের পরেই তিনি অস্ট্রিয়ার সাথে নিরপেক্ষতা চুক্তি স্বাক্ষর করে রেখেছিলেন। অতঃপর রোম প্রদানের সত্ত্বে তিনি ইতালির নিরপেক্ষতা লাভ করে। রাশিয়াও ফরাসি সম্রাটের প্রতি ক্ষুব্ধ ছিল। বিসমার্ক রাশিয়ার পলিশ বিদ্রোহীদিগকে তৃতীয় নেপোলিয়ন কর্তৃক গোপন ইন্ধন প্রদানের কথা স্মরণ করিয়ে ও পার্সিয়ার মিত্রতাপূর্ণ ব্যবহারের পরিবর্তে রাশিয়ার নিরপেক্ষতা লাভ করেছিলেন। এইভাবে কূটনীতির দ্বারা ফ্রান্সকে মিত্রহীন করে বিসমার্ক যুদ্ধের সুযোগে অপেক্ষায় থাকেন। বিসমার্কের অর্থে ও প্ররোচনায় স্পেনের পার্লামেন্টের সদস্যরা তাদের রানী ইসাবেলাকে সিংহাসন থেকে বিতাড়িত করে পার্সিয়ার হোয়েনজোলান বংশের যুবরাজ লিওপোল্ডকে স্পেনের সিংহাসনে বসানোর প্রস্তাব করলে বিসমার্কের সামনে একটা সুবর্ণ সুযোগ এসে উপস্থিত হয়।
সিংহাসনে হোয়েনজোলান বংশের আরোহণের বিরুদ্ধে ফ্রান্সের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফরাসি সম্রাট ও জনগণের চাপে লিওপোল্ড সিংহাসন গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কিন্তু ফ্রান্সের উগ্রপন্থী মন্ত্রী গ্রামট এতে সন্তুষ্ট না হয়ে জার্মানির রাজা প্রথম উইলিয়ামের নিকট এই মর্মে এক নিশ্চয়তাপত্র দাবি করেন যে পার্সিয়ার রাজবংশের কেউ কোনোদিন স্পেনের সিংহাসনে বসবে না। এই স্বীকৃতি আদায়ের জন্য কাউন্ট বেনেদিতি নামক জনৈক ব্যক্তিকে প্রথম উইলিয়ামের নিকট প্রেরণ করা হয়। তখন পার্সিয়া সম্রাট প্রথম উইলিয়াম এমস নামক ছাত্রনিবাসে অবস্থান করছিলেন। বেনেদিতি গ্যারান্টিপত্রে স্বাক্ষরের জন্য তাকে অনুরোধ করেন, কিন্তু উইলিয়াম দৃঢ় অথচ ভদ্রভাবে এই দাবি নাকচ করে দেন। ক্ষুব্ধ বেনেদিতি ফ্রান্সে ফিরে যান। উপরিউক্ত ঘটনা প্রথম উইলিয়াম টেলিগ্রাম মারফত বিসমার্ককে জানিয়ে দেন। কূটকৌশলী বিসমার্ক টেলিগ্রামের কিছু অংশ বাদ দিয়ে সংবাদপত্রে প্রকাশ করে দেন। এই সংবাদ পাঠ করেই ফরাসিবাসীর ধারণা জন্মায় যে পার্সিয়ার সম্রাট ফরাসি দূতকে চরম অপদস্থ করেছেন। সঙ্গে সঙ্গে ফ্রান্সের জনগণ পার্সিয়ার বিরুদ্ধে যুদ্ধের দাবি করেন। জনমতের চাপে ফ্রান্স 1870 খ্রিস্টাব্দে পার্সিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পার্সিয়ার বাহিনী ফরাসি বাহিনীকে সেডানের যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্করভাবে পরাজিত করে। তৃতীয় নেপোলিয়ন বন্দী হন। ফ্রান্সের রাজতন্ত্রের অবসানে তৃতীয় প্রজাতন্ত্র স্থাপিত হয়। নতুন প্রজাতান্ত্রিক সরকার পার্সিয়ার সাথে ফ্রাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষর করে যুদ্ধের অবসান ঘটায়। সন্ধির শর্ত অনুযায়ী ফ্রান্স দক্ষিণ জার্মানির রাজ্যগুলি পার্সিয়ার সাথে সংযুক্তি স্বীকার করে নেয়। জার্মানি ফ্রান্সের নিকট থেকে আলসাস ও লোরেনের এক অংশ দখল করে নেয়। এইভাবে তিনটি যুদ্ধের দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করে নতুন ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হন পার্সিয়ার সম্রাট প্রথম উইলিয়াম। বিসমার্ক তার ব্যক্তিত্ব, দৃঢ়তা ও কূটকৌশলের উপযুক্ত প্রয়োগ দ্বারা জার্মানবাসীর দীর্ঘদিনের আশা পূরণ করেন। বিশ্বের রাজনৈতিক মানচিত্রে সংযোজিত হয় নতুন জার্মান রাষ্ট্রের নাম। পরবর্তী কয়েক দশক ইউরোপীয় তথা বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রকের ভূমিকা গ্রহণ করে এই জার্মানি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।